পারমাণবিক শক্তির অধিকারী হতে যাচ্ছে আরেকটি মুসলিম কান্ট্রি। একদিকে চমকে ওঠার মতো ব্যাপার, অন্যদিকে খুব আনন্দের খবর। কারণ পৃথিবীতে মাত্র একটি মুসলিম দেশ আছে যার পারমাণবিক অস্ত্র রয়েছে। আর একটি দেশ এই পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দোরগোড়ায় চলে গেছে। এখন নতুন করে আরেকটি মুসলিম দেশের হাতে একটি সুযোগ এসেছে। এই সুযোগটা যদি কাজে লাগায় এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো এই দেশটিও পারমাণবিক শক্তির অধিকারী হতে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি সৌদি আরবের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে চরমভাবে শোচনীয়ভাবে পরাজয় বরণ করার পরে, সেখানে তুমুলভাবে মার খাওয়ার পরে তার এই লজ্জা ঢাকার জন্য এবং প্রতিশোধের নেশায় তিনি উন্মত্ত হয়ে যাবার কারণে সৌদি আরবকে দিয়ে তিনি ইরানকে শায়েস্তা করার একটি মিশন হাতে নিয়েছেন। আর সেই মিশনেরই অংশ হিসেবে তিনি সৌদি আরবের সাথে একটি পারমাণবিক চুক্তি করেছেন। এই চুক্তির বলে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের জন্য বা চালু করার জন্য অনুমোদন দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প শুধু অনুমতি দিয়েই কিন্তু ক্ষান্ত হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্পে যারা কাজ করে, যে কোম্পানিটি ওয়েস্টিং হাউস, সৌদি আরবকে ডেকে বলিয়ে দিয়েছে যে এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পারমাণবিক চুল্লি আছে, এই চুল্লিগুলোর নকশা তারাই করেছে এবং তারা খুব নিখুঁতভাবে এই চুল্লিটি করতে পারে। সুতরাং তাদেরকে ডেকে এনে তোমরা কাজে লাগিয়ে দাও। মানে যেই বলা সেই কাজ। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই কি সৌদি আরবের সাথে এই চুক্তির আওতায় সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? এখানে অন্য কেউ কি কোনো বাদ সাধবে না? এখানেও ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি আগেই সেরে ফেলেছেন। এইটার জন্য সিনেটে পাশ হতে হবে, যেহেতু দুই দেশের ভিতরকার চুক্তি। সিনেটে পাশ হবার জন্য যা যা করা দরকার ডোনাল্ড ট্রাম্প সেটা করে দিয়েছেন। আর যতটুকু বাকি ছিল সেটা তিনি এমনভাবে এই চুক্তিটি সাজিয়েছেন, যদি সিনেটে ওটা পাশ নাও হয় তবুও ডোনাল্ড ট্রাম্পের যে ভেটো পাওয়ার আছে, এই ভেটো পাওয়ারের মাধ্যমে সে চুক্তিটি পাশ করে নিয়ে চলে আসবে। তাহলে বুঝতে পেরেছেন, মানে সে এখন পাগলপাড়া হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। তাকে ইরানকে ঠেকাতেই হবে। আর ইরানকে ঠেকাতে হলে সৌদি আরব ছাড়া তার মধ্যপ্রাচ্যে আর কোনো উপায় নেই। এখন হঠাৎ করে ট্রাম্প কেন এই সিদ্ধান্ত নিতে গেল, এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে। ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে রিকোয়েস্ট করেছিল যে তারাও যেন ওইখানে বিমান হামলা চালায় এবং তাদের আকাশ সীমা যেন আমেরিকার জন্য ব্যবহার করতে দেয়। সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে, হরমুজ প্রণালীর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ওই বিমান হামলা চালাতে এবং যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ সীমা ব্যবহার করে ওইখানে বিমান হামলা চালাতেও অস্বীকৃতি জানান। এই অস্বীকৃতি জানানোর কারণেই মূলত ডোনাল্ড ট্রাম্প আর সেখানে তার ওই উদ্দেশ্যটা সফল করতে পারে নাই, যার কারণে এর মূল্য তাকে চুকাতে হয়েছে হরমুজ প্রণালীতে। বারবার সেখানে ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে, মার খেয়েছে। মার খেয়ে একবার উঠে এসে রাত্রে যখন ঘুমায়, ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে ইরান ইরান বলে চিৎকার করে ওঠে, হায় হায় কি হলো, আমি সেখানে হেরে গেলাম। পরের দিন আবার যে সেখানে হামলা চালায়। এরপরে আবার হামলা চালাতে গিয়ে আবার যখন মার খায়, মার খেয়ে আবার বলে যে ঠিক আছে আমরা আর মারামারি করবো না, এখন আসো আমরা একটা চুক্তি করি, যুদ্ধবিরতি চুক্তি করি। এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকবে 60 দিন বা 40 দিন বা 90 দিন। সে নিজেই কিন্তু এই কাজগুলো করে। তো ইরান এই কথা শুনে স্বাভাবিকভাবে, ইরানও তো ক্লান্ত হয়ে গেছে যুদ্ধ করতে করতে, তার তো এই সামর্থ্য নাই। তারপরেও সে যে এতদিন ধরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিকে ঠেকিয়ে রাখতে পেরেছে এবং বুঝিয়ে দিয়েছে যে সে সাপের লেজে পা দিয়েছে, তখন সেও একটু নরম হয় যে ঠিক আছে চুক্তি করো, তবে চুক্তির শর্ত হবে এই। যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নেয়। ইরান যখন একটু শান্ত হয়ে বা ধীরস্থির ভাবে বসার চেষ্টা করে, এই ধূর্ত আবার যে সেখানে হামলা করে। ওই যে মনে পড়ে, হায় হায় আমাকে অমুক জায়গায় মেরেছে, আমার অমুক ঘাঁটি নষ্ট করেছে, ওকে তো একটা শাস্তি দিতে হবে, শায়েস্তা করতে হবে। আবার যে রাতের অন্ধকারে হামলা চালায়। এই করতে করতে অবশেষে সে যখন এইটা বুঝে ফেলেছে যে না, আর এখানে সম্ভবই না, কোনো মতো অবস্থায় এই ইরানের মতো একটা অবাধ্য দেশকে বাগে আনতে পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সে ঘুমের ঘরে চিন্তা করলো তাহলে কি করা যায়। এইখানে তাহলে সৌদি আরবও যেহেতু
তার সাথে একটু সম্পর্কের টানাপোড়েন চলছে, এই মুহূর্তে তার সাথে একটু মনোমালিন্য চলছে, ঠিক আছে, তার সাথে এই মনোমালিন্যটা কাটিয়ে উঠতে হবে। তাহলে কিভাবে কাটিয়ে ওঠা যায়? সে তখন তাকে এই প্রস্তাব দিল যে তুমি তোমার জ্বালানি সমৃদ্ধির জন্য পারমাণবিক চুল্লি জ্বালাও, পারমাণবিক প্রকল্প তুমি চালু করো। এখন এই চুক্তি যখন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের ভিতরে হতে যাচ্ছিল বা এই ঘোষণা আসলো, আসার সাথে সাথে তো ইসরায়েল লাফ দিয়ে উঠছে যে হ্যাঁ, এত বড় কথা, এটা হতে পারে না, কোনো মতো অবস্থায় হতে পারে না। এখন মূলত যুক্তরাষ্ট্র তো চলে ইসরায়েলের কথায়, ইসরায়েলের হুকুমের বাইরে বা অঙ্গুলি নির্দেশের বাইরে যাওয়ার মতো ক্ষমতা যুক্তরাষ্ট্রের নাই। কারণ যুক্তরাষ্ট্রে যারাই প্রেসিডেন্ট হোক বা তাদের যে সমস্ত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে সমস্ত নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ইসরায়েলের কাছে ধরা। যার কারণে তারা একটা ব্ল্যাকমেইলিং এর শিকার হবে এই ভয়ে ইসরায়েল যা বলে সেখানেই ইসরায়েল বসে থাকে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে, আর বোকার মতো এই যুক্তরাষ্ট্র সেখানে গিয়ে যুদ্ধ করে মরে, এই একটা অবস্থা। তো যখন সে বাধা দিল যে না, এটা হতে পারে না, তখন একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে ঠিক আছে, এর বিনিময়ে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ইসরায়েলকে তোমাকে স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের সাথে মিলে তোমাকে কাজ করতে হবে। এখন সৌদি আরব আরো একটু শর্ত এখানে জুড়ে দিয়েছে যে ঠিক আছে, আমি তো এটা এখানে চালু করবো। এখন ওই যে IAEA যদি এসে এখানে পরিদর্শন করতে চায়, তাহলে তখন কি হবে? আমরা কিন্তু তাদেরকে পরিদর্শন করতে দিব না। ডোনাল্ড ট্রাম্প এই শর্তটাও মেনে নিয়েছে যে ঠিক আছে, ওখানে IAEA তারা পরিদর্শন করতে যাবে না। এখন এটা বুঝতে পারছেন তো, যদি IAEA পরিদর্শনের অনুমতি না পায়, তাহলে কিন্তু এখান থেকে এই পারমাণবিক চুল্লি থেকে যে জ্বালানি অর্জিত হবে, এই জ্বালানিটা কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়ে পারমাণবিক অস্ত্র বানানোর কাজে ব্যবহার করবে। কারণ তখন তো আর কেউ দেখার কেউ থাকবে না বা প্রোটোকলের কোনো ব্যাপার থাকবে না। যেটা হয়েছিল ইরাকে যখনই ওই যে হ্যান্স ব্লিক্সের নেতৃত্বে জাতিসংঘ যখন পাঠিয়ে দিল এই পরিদর্শন গ্রুপ, তারা এসে যখন আমেরিকাকে রিপোর্ট দিল যে না, সেখানে পারমাণবিক কোনো অস্ত্র নাই বা মারণাস্ত্র নাই, তখনই কিন্তু আমেরিকা ইরাকের উপরে হামলা চালিয়েছিল। অর্থাৎ তারা আগে শিওর হয়ে নিল। ইরানের উপরেও কিন্তু এরকম বারবার তারা ট্রাই করেছে, পরিদর্শন দল পাঠাতে চেয়েছে, কিন্তু ইরান এটার অনুমোদন দেয় নাই। কারণ ইরান জানে ইরাক থেকে সে শিক্ষা গ্রহণ করেছে, দেয় নাই সে। যার কারণে আমেরিকা এখনো পর্যন্ত শিওর না যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এসেছে কিনা। এই পথটা বন্ধ করার মধ্য দিয়ে মূলত সৌদি আরব তার সমস্ত কিছু পারমাণবিক অস্ত্র বানাতে বা পারমাণবিক বোমা বানানোর জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু করে নিয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার, কত সময়ের ব্যবধানে সৌদি আরব পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় সেটি দেখার বিষয়। এখন শেষে একটা প্রশ্ন আমাদের এখানে জাগতে পারে যে তাহলে ইরানও তো যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র আছে, তাদের এই ঘোষণা দিয়ে দিতে পারে। ধারণা করা হচ্ছে ইরান ইতিমধ্যেই ওটা অর্জন করে ফেলেছে, এবং এটাও ধারণা করা হচ্ছে যে ইতিমধ্যেই ইরান কোনো কোনো জায়গায় সেটা ফুটিয়ে পরীক্ষাও করে নিয়েছে। কারণ এই যুদ্ধের ভিতরে বেশ কয়েকবার ঘন ঘন ইরানে ভূমিকম্প হয়েছে। তাহলে দুই দেশের সম্মিলিত হামলার মুখে থেকে কিভাবে তারা এরকম শক্তিশালী ঘোষণা দিতে পারে যে আমরা কাউকে পরোয়া করি না, আসো, তোমাদের কত ক্ষমতা আছে নিয়ে আসো, আমরাও প্রস্তুত। হিম্মত কতটুকু থাকলে এটা বলতে পারে। আর শুধু শুধু মুখের কথায় যে চিরা ভেজে না, এটা কিন্তু ইরান খুব ভালো করেই জানে। যার কারণে তারা তাদের ওই সামর্থ্যটুকু অর্জন করেই যে আমেরিকা এবং ইসরায়েলের পাল্টা জবাব দিচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছে। এখন সৌদি আরবও যদি এর ভিতরে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায়, শক্তিধর হয়ে যায়, তাহলে কি ইরান এবং সৌদি আরব যুদ্ধ লাগবে? হ্যাঁ, এখানে একটা টেনশন কাজ করবে, যেমন ভারত পাকিস্তান একটা টেনশন কাজ করে সব সময়, সেই টেনশনটা কাজ করবে। তবে দুই দেশের ভিতরে যুদ্ধ লাগবে, পারমাণবিক যুদ্ধের আবির্ভাব ঘটবে, এই ধরনের ঘটনা ঘটবে না। আশার কথা হচ্ছে দুটি মুসলিম দেশ তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে এবং সৌদি আরব যদি ইসরায়েলকে পাশ কাটিয়ে চলতে পারে, মধ্যপ্রাচ্যে সে পারমাণবিক ক্ষমতাধর হয়ে
সে যদি তার মতো করে চলতে পারে এবং ওই অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে চায়, ইরানও কিন্তু এখানে খুব বেশি নাক গলাতে যাবে না যে ঠিক আছে তুমি তোমার মতো চালাও, এতটুকু তুমি চালাও আর এতটুকু আমি চালাই, আমি দেখছি। এরকম যদি তাদের ভিতরে একটা ভাগাভাগি হয় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হবে না, ভালোই হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।